নেশাময় আসক্তি লেখিকা বন্যা শিকদার পর্ব ৪২। অয়ন বেরিয়ে যেতেই মাহি ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো। কোমরে দুহাত গুজে দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে কর্কশ কণ্ঠে বলল, এই বেয়াদব লোক, আপনিও কি ভাইয়ার মতো সব লজ্জা ধুয়ে খেয়ে ফেলেছেন? আপনাকে পাকনামি করে বিয়ের কথা বলতে কে বলেছে শুনি? দুদিন পর তো এমনিতেই বিয়ে সবাই দিয়ে দিত, কিন্তু না, আপনি কোনো না কোনো অকাজ করবেনই করবেন। তার চোখ দুটোর আগে জ্বলজ্বল করছে। আদিল ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো, মুখে একটুখানি রহস্যময় হাসি। সে একটা কথাও না বলে দরজার দিকে গিয়ে সেটাকে ভেতর থেকে লক করে দিল। দরজা লক হওয়ার শব্দে মাহি একটু থমকে তাকালো। এরপর আদিল ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো, একটু ঝুঁকে পড়ল তার দিকে। এক হাত দিয়ে মাহির কোমর আলতো করে জড়িয়ে ধরে নিচু স্বরে ফিসফিস করলো, অকাজ করলে যদি বউকে নিজের করে পাওয়া যায়, তাহলে এই আদিল হাজারটা অকাজ করতেও রাজি। আর এত লজ্জা দিয়ে কি করব শুনি? লজ্জা করলে কি সেদিন তোর সাথে করতে পারতাম? না তো, তাহলে এই লজ্জা টজ্জা আমার জন্য নয় কুইন। মাহি চোখ গোল করে তাকালো, তারপর কোনো কথা না বাড়িয়ে নিজেকে আদিলের হাত থেকে ছাড়িয়ে নিল। আমি যাচ্ছি, এই বলে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু দুপা যাওয়ার আগে আদিল তার বাহু ধরে ফেলল। কোথায় যাচ্ছিস? মাহি বিরক্ত গলায় বলল, আমার কাছে। আদিল ভ্রু তুলে তাকালো। হোয়াই? আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আর যতদিন না আমাদের বিয়ের রিসেপশন হচ্ছে ততদিন আমরা আলাদা থাকবো। বললেই হলো নাকি? বউটাও ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারবো না। হ্যাঁ, বললেই হলো। আর বউটাও ছাড়া থাকতে না পারলে বালিশ জড়িয়ে ঘুমান, তবুও আমি থাকবো না। এই বলে সে আবার এগিয়ে গেল। আদিল আবার সামনে এসে তার পথ আটকে দাঁড়ালো। মাহি তৎক্ষণাৎ বাজখাই মেজাজে বলে ওঠে, সরুন আপনি। যদি না সরি তাহলে ধাক্কা দিয়ে ফেলে চলে যাব। এত এনার্জি? হ্যাঁ, এনার্জি। এবার সরুন, না হলে সত্যি আপনাকে ফেলে দিয়ে চলে যাব। আদিল হেসে ফেলল। এনার্জি তো থাকবেই, স্পেশাল কিছু ডোনেট করেছি কি না? উফ আদিল, তুই রোজ একটু একটু করে স্পেশাল কিছু ডোনেট করিস, তাহলে খুব তাড়াতাড়ি তোর চিকনা বউ গোলমোল হয়ে যাবে। আর তখন সব কিছুতে এত হাড্ডি হাড্ডি লাগবে না। আদিল ভাইয়া। আদিল আর একটু এগিয়ে এলো। এবার তার কণ্ঠ অনেকটা নরম। সে আলতো করে মাহির চিবুক তুলে বলল, আমাকে এত দুর্বল ভাবিস না কুইন। আমাকে 16 আনা দেখতে হলেও 18 আনা যন্ত্রণা দেওয়ার ক্ষমতা রাখি। নেহাত তুই ছোট মানুষ, তাই অল্পতেই ছেড়ে দেই। আর আজ তোর আমিটা একটু অসুস্থ, তবুও চল দেখি এই অসুস্থ মানুষটাকে কতটা সামলাতে পারিস। সবসময় ভালোবাসি ভালোবাসি বলতি না? চল তাহলে আজ তোকে দেখিয়ে দেই আমি ভালোবাসতে শুরু করলে সহ্য করতে পারিস কি না। আদিল হ্যাঁচকা টান দিয়ে মাহিকে বিছানায় ফেলে দিল। অপ্রস্তুত মাহি ভয়ে বেডশিট খামচে ধরল। সে খুব ভালো করে বুঝতে পারছে আদিল তাকে আজ কোনোভাবেই ছাড়বে না, তার নেশাময় আসক্তিতে ডুবিয়ে ছাড়বে। আহি ধীরে ধীরে সজাগ হয়। চোখের পাতা ভারী লাগছিল, তবু সে চোখ পিটপিট করে তাকালো। ঝাপসা দৃষ্টি একটু পরিষ্কার হতেই সে বুঝতে পারল সে অয়নের বাহুর ভেতরে আছে। অয়ন তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আর গভীর মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে আছে। চোখে অদ্ভুত এক মায়া। আই কিছু বলল না। ধীরে ধীরে সে মুখটা সরিয়ে অয়নের টি শার্টের ভেতর গুজে দিল। এই অভ্যাসটা তার অনেক দিনের। যখনই খুব বেশি কষ্ট হয়, বুকটা ভার হয়ে আসে, তখন সে এমন করে অয়নের বুকের মাঝে লুকিয়ে থাকে। মনে হয় যদি পারত তবে সরাসরি অয়নের বুকের ভেতর ঢুকে যেত। সেখানে থাকলেই হয়তো সব কষ্ট মিলিয়ে যেত। সে আরো শক্ত করে অয়নের টি শার্ট খামচে ধরল। পরের মুহূর্তেই তার বুক ফেটে কান্না বেরিয়ে এলো। ডুকরে ডুকরে কেঁদে উঠল সে। অয়ন কিছু বলল না, শুধু এক হাত দিয়ে ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আঙুলগুলো আলতো করে চুলের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। প্রিয় মানুষটার এই নরম স্পর্শ পেতেই আহির কান্না যেন আরো বেড়ে গেল। সে যেন সব জমে থাকা কষ্ট একসাথে বের করে দিতে চাইছে। অয়ন তবু চুপ করে রইল। সে জানে তার দোয়েল পাখিটা যখন এভাবে কাঁদে, তখন তাকে থামাতে নেই, বরং কাঁদতে দিতে হয়। যত কাঁদবে ততই বুকের ভেতরে চাপা কষ্টগুলো হালকা হবে। কিছু সময় এভাবেই কেটে গেল। অয়ন আলতো করে আহিকে নিজের বুক থেকে সরিয়ে নিল। তারপর দুহাতে আহির মুখটা ধরে তাকালো তার দিকে। চোখ দুটো কান্নায় ভেজা, গাল লাল হয়ে আছে। অয়ন ধীরে ধীরে তার মুখে অজস্র চুমুতে ভরিয়ে তোলে। শেষে আলতো করে তার চিবুকে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, পাখি, কষ্টটা একটু কম লাগছে? আহি কিছু বলল না। ছলছল চোখে শুধু তাকিয়ে রইল অয়নের দিকে। সে আবার অয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। তার ঠোঁট কাঁপছে। কাঁদতে কাঁদতেই বলল,
অয়ন ভাই, আমার আগের থেকে অনেক সৌন্দর্য কমে গেছে, তাই না? অয়ন ভ্রুকুচকে তাকালো, কিন্তু আহি থামলো না। সে ঠোঁট উল্টো করে কাঁদতে কাঁদতে বলে, আমি জানি আমাকে দেখতে আগের থেকে পচা লাগে। তাছাড়া বেশি খেতে খেতে মোটা হয়ে যাচ্ছি। আবার আপনি কাছে আসতে চাইলেও আমি কান্না করি, আপনাকে হ্যাপি করতে পারি না। আপনি অনেক কষ্ট পান, তাই না? আমি আবার আগের মতো হয়ে যাব। এত বেশি খাবো না। মিষ্টি আনলেও আর ধারে কাছেও যাব না। আপনি যখন চাইবেন তখনই আপনার কাছে আসবো, একটু কান্না করব না। সারাদিন আপনার পাশে বসে থাকবো, একটু দুষ্টুমি করব না। মাহিমুন সাজ্জাদ ভাইয়ের রুমেও যাব না। আপনি যা বলবেন আমি সব করব। তবুও আমাকে রেখে অন্য কারো হয়ে যাবেন না প্লিজ। আমি হাসি মুখে পৃথিবী ছাড়তে পারবো, কিন্তু আপনার ভাগ কাউকে দিতে পারবো না। আপনি শুধু আমার, একান্তই আমার। অয়ন বিস্ময়কর দৃষ্টিতে তাকায়। হঠাৎ আহির এই পরিবর্তন কেন হলো বুঝতে পারছে না সে। তবে এটা ধারণা করতে পারছে আহি তার এমন কিছু দেখেছে যার জন্য অনেক কষ্ট পেয়েছে। কিন্তু কি এমন দেখেছে সেটাই বুঝতে পারছে না। যদিও সেই দিনের সামান্য একটা মেসেজে আহির মতো মেয়ে ভেঙে পড়বে না, তাহলে কি এমন ঘটলো? আহি অয়নকে চুপ করে থাকতে দেখে তার মুখের দিকে তাকায়। দুজনের দৃষ্টি চোখাচোখি হতেই আহি উঁচু হয়ে কাঁপা কাঁপা দুহাত দিয়ে অয়নের গাল আঁকড়ে ধরল। অয়ন ভাই, আমি সত্যি সত্যি বদলে যাব। তবু আমাকে ছেড়ে দিয়েন না। হয়তো ওই মেয়েটার মতো এত ছোট ছোট জামা পরতে পারবো না, তবে আপনাকে মুগ্ধ করতে পারবো আমি। তবু আমাকে নিঃস্ব করবেন না। আমি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। অনেক কষ্ট হবে আমার, আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। আর আপনাকে হারিয়ে ফেললে তো আমি বেঁচে থাকতেই পারবো না। মুহূর্তে অয়ন তাকে নিজের বুকে জড়িয়ে ধরলো। এবার তার বুঝতে বাকি রইল না আহি হয়তো তাকে আর সাদিকাকে একসাথে দেখে ফেলেছে, যার জন্য আহি এমন করছে। সে আহির অশ্রুসিক্ত চোখ দুটো বৃদ্ধ আঙুল দিয়ে মুছে তার সারা মুখমণ্ডলে অজস্র চুমুতে ভরিয়ে তোলে। তার গভীর স্পর্শে আহি নড়ে চড়ে উঠল। অয়ন কিছুটা ঝুঁকে ফিসফিসিয়ে আওড়ালো, তোকে কে বলেছে আমার মিষ্টি বউয়ের সৌন্দর্য কমে গেছে? কে বলেছে সে মোটা হয়ে যাচ্ছে? কে বলেছে আমার বউ আমাকে হ্যাপি করতে পারে না? এমন নোংরা চিন্তা কে ঢুকিয়েছে তোর মাথায়? আর তুই বেশি বেশি কেন খাবি না? আমি এত টাকা পয়সা রোজগার কার জন্য করি, হ্যাঁ? কে খরচ করবে আমার এত টাকা? আমার বউ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী, আর তাকে আমি ছেড়ে দেব? এমন ভাবনা কিভাবে মাথায় আনতে পারলি পাখি? তোর অয়ন ভাই কি খুব খারাপ? সে কি তোকে বিন্দুমাত্র ভালোবাসে না? আহি কিছু বলল না, শুধু নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। অয়ন আবারও বলতে শুরু করলো, আমি বুঝতে পারছি তুই সাদিকাকে নিয়ে আপসেট। তবে ওর সাথে আমার তেমন কোনো রিলেশন নেই। ওর কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য একটু মিট করেছি। কেন, কি এমন কারণ? তার সাথেই কেন? প্লিজ পাখি, এসব বলিস না। টাইম হলে আমি নিজেই তোকে সব বলবো। তবে এখন পসিবল নয়। আমার লাইফে তুই ব্যতীত কেউ কোনোদিন আসতে পারবে না। এইটুকু ট্রাস্ট করতে পারিস আমাকে? তাহলে একটু ভালোবাসুন আমায়। অয়ন ভ্রুযুগল কুঁচকে তাকায়। এখন সবাই তো এই সময় বউকে ভালোবাসে। আজকে থাক, তুই আগে পুরোপুরি সুস্থ হয়ে নে, তারপর সব হবে। আমি সুস্থই আছি। হুম, এখনো 90 ডিগ্রি জ্বর আছে। তাছাড়া তোর শরীর এখন অনেকটা দুর্বল। আবার শুনলাম কোচিং থেকে ফিরে আসার পর কিছুই খাসনি। আমি পারবো। বললাম না এখন নয়, তবু জেদ করছিস কেন? তোর নিজেকে নিয়ে ভয় নাই হতে পারে, তবে আমার অনেক ভয় হয়। এইটুকুতে কেউ তো মরে যায় না, তবুও এমন করছেন কেন? অয়ন রক্তিম দৃষ্টি নিক্ষেপ করলো, তবে আহির মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য হলো না। আচমকা আহি অয়নের চুল টেনে ধরল। এই অয়ন ভাই, চুপ করে আছেন কেন? আমাকে একটু, শুধু একটু বিরক্ত করুন না প্লিজ। সত্যি বলছি, আমি সহ্য করতে পারবো, একটু কান্না করব না। অয়ন মুচকি হাসলো, আহির কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিল এবং ফিসফিস করল, তুই কান্না না করলে আমি ফিল পাবো কিভাবে জান? আর আমি তোকে টাচ করব, অথচ তুই কান্না করবি না, এটা কখনো হয়েছে? না তো, তাহলে ভাবলি কিভাবে আজ তুই একটু কান্না করবি না? হুম। মুহূর্তে আহি অয়নকে ছেড়ে বিছানা থেকে নেমে যায়। তারপর দ্রুত পায়ে গিয়ে রুমের লাইট অফ করে দিয়ে অয়নের গলা জড়িয়ে ধরে তার বুকের সাথে মিশে গেল। আবছা আলোয় হালকা হালকা আহির মুখ দেখা যাচ্ছে। অয়ন ছোট্ট করে বলল, লাইট অফ করলি কেন? এমনি। এমনি কেউ লাইট অফ করে? অয়ন ভাই, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। আপনি কেমন কেমন যেন করেন। কেমন কেমন করি ম্যাডাম? আহি গাল ফুলে আওড়ায়, আমি কিন্তু চলে যাব। এত রাতে কোথায় যাবি? কোথায় আবার মাহির কাছে যাব? সে এখন রুমের লাইট অফ করে তার বরকে সেবা করছে।
সো তার কাছে গিয়ে কোনো লাভ হবে না। মানে, এত মানে করিস কেন? এত ভালোবাসি তবুও বুদ্ধিশুদ্ধি হলো না। এবার একটু মুখটা অফ করে আমার ভালোবাসাগুলো ফিল কর। কিন্তু আপাতত মুডে আছি, সো তোর কিন্তু আগামীকাল শুনবো। আর মুখটা অফ রেখে আমাকে ডিস্টার্ব করা বন্ধ কর। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেছে, সময় যেন নিজের মতো করে এগিয়ে গেছে। কিন্তু আহির ভেতরের অস্থিরতা একটু কমেনি, বরং দিন দিন আরো ঘনীভূত হয়েছে। আজও সে বেলকনিতে বসে আছে, সামনে বিশাল আকাশ। অথচ সেই আকাশটাও আজ অদ্ভুত রকমের ভারী। কালো মেঘ জমে আছে চারিদিকে, ঠিক যেন বৃষ্টি নামার আগ মুহূর্তের নিস্তব্ধ। হালকা বাতাস বইছে, কিন্তু সেই বাতাসেও আজ কোনো প্রশান্তি নেই। হঠাৎ করেই ঝুমঝুম করে বৃষ্টি নামতে শুরু করলো। কিন্তু আহি দৃষ্টি একটু নড়ল না, সে ঠিক আগের মতো আকাশের দিকে তাকিয়ে রইল। আজ তার মনটাও ঠিক এই আকাশটার মতো কালো মেঘে ঢাকা, ভারী অস্বস্তিকর। কারণটা একজনই, অয়ন। মানুষটা তাকে ভালোবাসে সে জানে, তবুও কোথাও যেন একটা ফাঁক তৈরি হয়েছে। অয়ন তাকে সময় দেয় না। আহির এতে কোনো অভিযোগ নেই, সে কখনোই বেশি কিছু চায়নি, শুধু একটু সময়, একটু পাশে বসে থাকা, দুটো কথা বলা। কিন্তু এই 24 ঘন্টার মধ্যে কি তাকে 1 ঘন্টাও দেওয়া যায় না? এই প্রশ্নটাই বারবার মাথার ভেতর ঘুরপাক খায়। তবে সময় না দেওয়ার থেকেও বেশি কষ্ট দেয় অন্য একটা বিষয়। অয়ন রাতে হঠাৎ করে হারিয়ে যায়, রাত 2টা 3টা, কখনো 4টা বাজে, অথচ সে নেই। কোথায় যায়, কি করে কেউ জানে না। প্রথম মাহি জিজ্ঞেস করেছিল, ভয় আর কৌতূহল মিশিয়ে বারবার জানতে চেয়েছে, কিন্তু প্রতিবারই একই উত্তর, সময় আসুক সব জানতে পারবি। এই কয়েকটা কথায় কি মন ভরে? না, বরং তার মনে হাজার হাজার প্রশ্ন জমে গেছে। কেন লুকাচ্ছে, কোথায় যায়, কার সাথে থাকে, কি এমন কাজ যা এখন বলা যাচ্ছে না। ইদানিং অয়নের আচরণও বদলে গেছে, আগের মতো সহজ হাসি খুশি খোলামেলা নেই। সবকিছু আহির বুকের ভেতর একটা অজানা ভয় বাসা বেঁধেছে। সে নিজেকে শক্ত বলে ভাবে, কিন্তু একটা জিনিস সে সহ্য করতে পারে না, রক্ত। রক্ত দেখলেই তার শরীর ঠান্ডা হয়ে যায়, বুক ধড়ফড় করে ওঠে। আর সেই রক্ত যদি পরিচিত কারোর সাথে জড়িয়ে যায় তাহলে তো কথাই নেই। 2 দিন আগে সেই ঘটনাটা মনে পড়তেই আহির আঙুলগুলো অনিচ্ছাকৃতভাবে শক্ত হয়ে গেল। সে অয়নের ক্যাবিনেট খুলেছিল কোনো বিশেষ কারণ ছাড়াই, হয়তো কৌতূহলবশত কিংবা নিজের অজান্তে কিছু খুঁজছিল। আর তখনই সে দেখেছিল একটা শার্ট রক্ত ভেজা, পুরোপুরি না, কিন্তু এতটাই যে বোঝা যায় যে এটা কোনো ছোটোখাটো দাগ না। সেই মুহূর্তে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, হাত কেঁপে উঠেছিল। সে দ্রুত শার্টটা আবার রেখে দিয়েছিল, যেন কিছুই দেখেনি। কিন্তু দেখার পর কি আর না দেখার ভান করা যায়? তারপর থেকে সেই দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। সে অয়নকে কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু না জিজ্ঞেস করলেও প্রশ্নগুলো তো মনের ভেতর থেকেই যায়। অয়ন কি কোনো খারাপ কিছুর সাথে জড়িত, কোনো বিপদে আছে, নাকি সে নিজেই কোনো বিপদের কারণ? এইসব চিন্তা তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। বৃষ্টির ফোঁটায় সে তার মুখে লাগছে, কিন্তু সে যেন কিছুই টের পাচ্ছে না। ঠিক তখনই হঠাৎ তার কাঁধে কেউ আলতো করে হাত রাখলো। মুহূর্তে আহির শরীর কেঁপে উঠল, হৃৎপিণ্ড যেন এক লাফে বুক ছিঁড়ে বেরিয়ে এলো। ভয় মিশ্রিত দৃষ্টিতে সে তাড়াতাড়ি পিছনে ফিরে তাকালো। তার চোখে আতঙ্ক স্পষ্ট, কিন্তু পরের মুহূর্তে সেই ভয়টা একটু নরম হয়ে গেল। পেছনে দাঁড়িয়ে আছে মাহি, চেনা মুখ, পরিচিত মানুষ। আহি হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলল, তার ঠোঁট কাঁপলো একটু, ছোট ভাঙা স্বরে বলল, ও তুই। মাহি ধপ করে এসে আহির পাশে বসে পড়ল, কিন্তু আশ্চর্যজনকভাবে আহির মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। যেন তার পাশের মানুষটার উপস্থিতি যেন সে টের পাচ্ছে না। সে আগের মতোই স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, চোখে জমে থাকা অগণিত প্রশ্ন, অজানা কষ্ট আর চাপা ভয় নিয়ে। নীরবতা ভেঙে মাহি হালকা ভঙ্গিতে বলল, ননদিনী, কি হয়েছে আপনার? কোনো উত্তর নেই, আহি যেন নিজের জগতে হারিয়ে আছে। মাহি এবার একটু ভ্রু কুঁচকালো, পাশে বসে একটু ঝুঁকে নরম স্বরে আবার বলল, এই ননদিনী, কিছু বলছিস না কেন? ভাইয়ার উপর রেগে আছিস নাকি? আহি খুব ধীরে ছোট্ট করে বলল, রাগ করার কোনো কারণ আছে কি? তাহলে মুখ ভার করে রেখেছিস কেন? প্লিজ একটা হাসি দে না, তুই চুপ করে থাকলে একদম ভালো লাগে না। আহি এবার ধীরে মুখ ঘুরিয়ে মাহির দিকে তাকালো, তার চোখে অদ্ভুত এক শূন্যতা। আমার হাসি কি খুব ইম্পর্টেন্ট? এই প্রশ্নটা শুনে মাহি একটু চুপ করে গেল। সে এবার পুরোপুরি ঘুরে আহির মুখোমুখি বসলো।
আর তখনই দেখতে পেল আহির চোখের কোণে চিকচিক করছে অশ্রু। পরক্ষণেই সেই অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। মাহি একদম ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি দুহাত দিয়ে আহির গাল ছুঁয়ে উদ্গ্রীব কণ্ঠে বলল, বনু কাঁদছিস কেন? ভাইয়া কিছু বলেছে? কি হয়েছে বল না পাখি। আহি হঠাৎ নিজেকে সামলে নিল। সে এমন না, সে নিজের দুর্বলতা কাউকে দেখাতে চায় না। যত কাছের মানুষই হোক না কেন, তাড়াতাড়ি হাত দিয়ে চোখ মুছে ফেলল। তারপর জোর করে ঠোঁটে একটুখানি হাসি এনে বলল, কিছু বলেনি অয়ন ভাই, এমনি ভালো লাগছে না। আচ্ছা তুই এখানে কেন? ভাইয়া তো তোকে খুঁজবে, তুই রুমে যা। মাহি বুঝতে পারছে কিছু একটা লুকাচ্ছে আহি, কিন্তু এই মুহূর্তে সে আর চাপ দিল না। হঠাৎ পেছন থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে এলো, কুইন আমার শার্টটা কোথায় রেখেছিস? দুজনে একসাথে চমকে পেছনে তাকালো। আদিল ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে, মুখে তার সেই চিরচেনা দুষ্টু ভাব। এসে আবার মাহির দিকে তাকিয়ে বলল, এই কুইন বল না আমার শার্ট কোথায় রেখেছিস? মুহূর্তেই মাহির মাথায় রাগ চওড়া হলো। প্রথমত এখন সন্ধ্যা, দ্বিতীয়ত তার গায়ে একটা টি শার্ট জড়ানো আছে, তৃতীয়ত সে কোনোদিন এমনকি এই জন্মে রাতে শার্ট পরেনি, অথচ আজ এসে শার্ট খুঁজছে। মাহি বিরক্ত গলায় বলল, আমার মাথায় রেখেছি, এবার খুঁজে নিয়ে যান। আদিল একটু না থেমে আগের মতোই শান্ত ভঙ্গিতে বলল, কোথায়? তোর মাথায় তো লম্বা লম্বা কেশ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আমার মাথা না খেয়ে নিজে খুঁজে দেখুন। আদিল হালকা হেসে বলল, আশ্চর্য, আমি কোন দুঃখে তোর মাথা খেতে যাব? তোর মাথায় তো কোনো ঘিলু নেই, তাই খুব একটা টেস্টও লাগবে না। তবে তোকে খেতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। তার কথা শুনে মাহি ফুঁসতে মুহূর্তেই রেগে বোম হয়ে উঠল। সে উচ্চস্বরে চিৎকার করে উঠল, আদিল ভাই। আদিল বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং ঠোঁটের কোণে হালকা হাসি টেনে শান্ত গলায় বলল, চিৎকার করা শেষ, তাহলে এবার রুমে চল। মাহি চোখ রাঙিয়ে তাকালো, যাব না এখন। চল না কুইন। এই কথায় মাহি ঝট করে উঠে দাঁড়ালো, কোমরে হাত গুজে বিরক্ত গলায় বলল, বললাম না যাব না, তবু রাক্ষসের মতো জোর করছেন কেন? পাশে বসে থাকা আহি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সবকিছু দেখছে। আদিল হালকা ঝুঁকে আহির দিকে ফিসফিসিয়ে বলল, বনু একটু চোখটা বন্ধ করতো। আহি মাথা নাড়ল, দুহাত দিয়ে চোখ ঢাকলো ঠিকই, কিন্তু আঙুলের ফাঁক দিয়ে কৌতূহলী চোখে সবকিছুই দেখছে। আচমকা আদিল মাহিকে কোলে তুলে নিল। মাহি যেন জমে গেল। তারপরে চিৎকার করে উঠল, শয়তানের নানা, আমাকে ছাড়ুন। নির্লজ্জের মতো কোলে তুলে নিলেন কেন? আমি যাব না আপনার সাথে, নামান নামান। কিন্তু আদিল কোনো কথাই কানে তুলল না, নিজের মতো করে হেঁটে চলে যেতে লাগলো। পেছনে বসে থাকা আহি এটা দেখে ফিক করে হেসে ফেলল। মাহিকে রুমে এনে নামিয়ে দিতেই সে আর নিজেকে সামলাতে পারল না। ঝাঁপিয়ে পড়ে আদিলের বুকে একের পর এক কিলঘুষি মারতে লাগলো। খারাপ লোক, আমাকে কেন নিয়ে এলেন? আপনার জন্য কোথাও দুদণ্ড বসতেও পারি না। আহি মুড অফ করে বসেছিল, আমি ওর পাশে বসেছিলাম, তাও আপনার সহ্য হলো না? আদিল এবার তার হাত দুটো ধরে ফেলল। না, সহ্য হলো না। আহির জন্য অয়ন আছে, ওকে নিয়ে তোকে এত ভাবতে হবে না। মাহি হতবাক হয়ে তাকালো, লাইক সিরিয়াসলি? আপনি আদৌ ওর আপন ভাই তো? আহি কষ্ট পাচ্ছে, আর সেই কষ্টের কারণও ভাইয়া? তবু আপনি বলছেন ওর জন্য ভাইয়া আছে। যেখানে আপনার ভাইয়াকে বকা উচিত, সেখানে আপনি তাকে সাপোর্ট করছেন। আদিল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, তো কি করব? এই এক কথাতেই যেন মাহির ভেতরে সব জমে থাকা অভিমান বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো। আপনারা পুরুষ মানুষই খারাপ। বিয়ের প্রথম প্রথম ভালোবাসা উতলে পড়ে, তারপর কয়েক মাস যেতেই সব ফিকে হয়ে যায়। না চাইতেও পেয়ে যান তো, তাই আর মূল্য দেন না। যেদিন হারিয়ে যাব সেদিন ঠিকই বুঝবেন। আদিল কিছুক্ষণ চুপ করে থেকে হালকা বিস্মিত গলায় বলল, আমি আবার কি করলাম? মাহি ঠোঁট বাঁকিয়ে তাকালো তার দিকে, চোখে এখনো রাগের আগুন জ্বলছে। আপনি কিছু করেননি, কিন্তু দুদিন পর ভাইয়ার মতো আপনিও দূরে সরে যাবেন। তবে আমাকে আহি ভাবতে আসবেন না। আর শুনে রাখেন, ভুলে যদি কোনোদিন অন্য কোনো নারীকে আমার জায়গায় বসানোর কথা ভাবেন। সে আঙুল তুলে হুঁশিয়ারি দিল, ডিরেক্ট আপনার সম্পত্তি কেটে দেব। ওটাই তো আপনার আসল অস্ত্র, তাই না? না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। আদিল শুকনো ঢোক গিলল। মেয়েটাকে সে যতটা শান্ত ভদ্র ভেবেছিল, বাস্তবে সে তার সম্পূর্ণ উল্টো। সে একটু ভয় মিশ্রিত হাসি দিয়ে বলল, এই কুইন, ভয় দেখাস কেন? আমি কি অন্য কোনো মেয়ের দিকে তাকাই নাকি? আগেই ওয়ার্নিং দিয়ে রাখলাম, পরে মাপ চাইলে কোনো কাজ হবে না। মাহি যা বলে তাই করে। আদিল মাথা নাড়ল, মুখে হালকা হাসি ফুটে উঠল। বুঝে গেছি, কাল নাগিনীকে আমি নিজেই কাঁধে তুলে এনেছি, এখন তো ফোঁস করবেই। মাহি চোখ রাঙিয়ে দাঁতে দাঁত চেপে বলল,
আমি কালনাগিনী, তাই না? ওকে ফাইন, আগামী 1 সপ্তাহ এই কালনাগিনীর ধারে কাছেও আসবেন না, নয়তো। কথাটা শেষ না করেই থেমে গেল সে। আদিল সঙ্গে সঙ্গে এগিয়ে এলো। বললেই হলো নাকি? কালনাগিনী হোস বা যা হোস, আমি তোকে ছাড়া এভাবে দূরে দূরে থাকতে পারবো না। বিয়ে করেছি বইয়ের থেকে দূরে থাকার জন্য নাকি? যাই হয়ে যাক, আমার তোকে চাই মানে চাই। রাত অনেকটা গড়িয়েছে। রুমের একপাশে স্টাডি টেবিলে বসে মাহি গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। সামনে খাতা, বইয়ের স্তূপ, চোখে পুরো ফোকাস। কয়েকদিন পরই পরীক্ষা, অথচ তার তেমন প্রস্তুতি হয়নি, তাই এখন সে একেবারে যুদ্ধকালীন তৎপরতা পড়ায় ডুবে আছে। অন্যদিকে আদিল বিছানায় বসে পা দোলাচ্ছে, মুখে বিরক্তি। তার আসল সমস্যা একটাই, তার বউ তাকে একদমই পাত্তা দিচ্ছে না। সে অনেকক্ষণ ধরেই মাহিকে ডাকছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। শেষমেশ সে একটু জোরে বলল, বউ। কোনো উত্তর নেই। মাহি যেন শুনতেই পায়নি। আদিল এবার আরেকটু জোরে চিৎকার দেয়, এই বউ। মাহি এবার বিরক্ত হয়ে ছোট্ট করে উত্তর দিল, তেল মেরে লাভ নেই, পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। আপনি বরং ঘুমিয়ে পড়ুন, আগামীকাল সকালে কথা হবে। কি? ঘুমিয়ে পড়বো? নো নো নো, বউকে তো। কথাটা শেষ করার আগে মাহি ঝট করে পেছনে ঘুরে বসলো। রাগে চোখ দুটো বড় বড়, সে রাগান্বিত কণ্ঠে প্রতিধ্বনিত করে, আর একটা কথা বললে মুখ ভেঙে দেব আপনার। নষ্ট পুরুষ, বিয়ে হতে না হতেই বউ 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 বলে পাগল করে দিচ্ছেন। পৃথিবীতে আর কেউ নেই, শুধু আমার কাছেই চিপকে থাকতে হবে। আদিল একটু না দমে ঠোঁট বাঁকিয়ে বলল, আছে, কিন্তু তুই যেটা দিতে পারবি সেটা পৃথিবীর আর কেউ দিতে পারবে না তো। তাই তো বউ বউ করি। বউ আমার কষ্ট বোঝে না, জামাই যে তার ভালোবাসার অভাবে শুকিয়ে যাচ্ছে সেটাও দেখছে না। ঢং বাদ দিয়ে ঘুমান নির্লজ্জ লোক। আগে তুই আমাকে একটু টাইম দে, তারপর তোর যত ইচ্ছে বকা দিস। যা বলবি তাই শুনবো, সত্যি। মাহি বিরক্তিকর চাহনিতে আওড়ায়, পারবো না। আমি আপনাকে চিনি না ভেবেছেন? আপনি রোজ মিথ্যে বলে ডাকেন, তারপর আর পড়তেই পারি না। তোর হয়ে আমি পড়ে দেব, তবু কাছে আয় বউ। কষ্ট হচ্ছে, বুঝিস না কেন? আয় না, লক্ষ্মী কুইন। মাহি আর একটা কথাও শুনলো না, সাথে সাথে কানে হেডফোন গুঁজে নিল, যেন আদিলের একটা কথাও তার কানে না যায়। আদিল কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, মুখটা ধীরে ধীরে ভারী হয়ে গেল। শেষমেশ বিরক্ত হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর মাহি পড়ার ফাঁকে আর চোখে তাকিয়ে দেখলো আদিল ঘুমিয়ে গেছে। তার মুখে হালকা স্বস্তির ছাপ ফুটে উঠল। ধীরে ধীরে সে বই বন্ধ করলো, রুমের লাইট অফ করে নিঃশব্দে বিছানার দিকে এগিয়ে গেল। তারপর আদিলের বুকের ওপরে রাখা কোলবালিশটা টেনে নিয়ে এক ঝটকায় মেঝেতে ফেলে দিল। গজগজ করতে করতে বলল, বালিশ বালিশের মতো থাকবি, তুই কেন আমার জামাইয়ের বুকে লেপ্টে থাকবি বলতো? জামাইয়ের জন্য আমি আছি, সো তুই আউট। কালকেই তোকে এই রুম থেকে আউট করে দেবো শালা। নিজের কথাতেই সে একটু হাসলো। তারপর ধীরে ধীরে আদিলের বুকের ওপর মাথা রেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। একটা অদ্ভুত শান্তি নেমে এলো তার ভেতরে। ঠিক তখনই হালকা একটা হাসির শব্দ কানে এলো। মাহি চমকে উঠে তাকালো, দেখলো আদিল তার দিকে তাকিয়ে হাসছে। মুহূর্তেই মাহির চোখ বড় হয়ে গেল। সে তো ভেবেছিল লোকটা ঘুমিয়ে আছে। কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আপনি এখনো ঘুমাননি? আদিল কোনো উত্তর দিল না, বরং দুহাত দিয়ে মাহির কোমর শক্ত করে জড়িয়ে তাকে নিজের দিকে টেনে নিল। নরম কণ্ঠে আওড়ায়, ওহো, বউকে রেখে কিভাবে ঘুমাবো? এবার অন্তত বই রেখে আমার দিকে নজর দে, দেখ কত শুকিয়ে গেছি আমি। মাহি ঠোঁট চেপে হেসে বলল, কই, আপনি তো একদম ঠিকঠাক আছেন। জলহস্তির মতো চেহারা, জলহস্তির মতোই লাগছে। আদিল অবাক হয়ে বলল, কুইন, মাঝরাতে তুই আমাকে খোঁটা দিচ্ছিস? কোথায় আমাকে জলহস্তির মতো লাগে? আমি তো একদম চিকনা চাকনা। মাহি ভ্রু তুলে তাকিয়ে ঠাট্টা করে বলল, ঠিকই বলেছেন, 80 কেজির বেড়াই বেশ চিকনা। আদিল একটু বিরক্ত গলায় বলে উঠল, আমি যা ইচ্ছা হই তাতে তোর কি? তোর বাপেরটা খেয়ে মোটা হয়েছি নাকি? কথাটা মুখ থেকে বের হতেই যেন পরিবেশটা বদলে গেল। মাহি এক মুহূর্তে স্থির হয়ে গেল। তার চোখের দৃষ্টি বদলে গেল। সে বাজখাই মেজাজে বলে উঠল, আমার বাপকে নিয়ে কথা বললেন কেন? ও, দুদিন হলো না আমি আপনার টাকায় খাই বলে আমাকে কথা শোনাচ্ছেন? খাবো না আপনার ভাত, থাকবো না আপনার রুমে, কাল থেকে আমি আমার বাপের টাকায় খাবো? 2 দিন যেতেই খাওয়ার খোঁটা দিচ্ছেন, আর 2 দিন গেলে তো হয়তো আমাকে রাস্তায় ফেলে আসার কথাও বলবেন। কথাগুলো বলে মাহি আর এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট করে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল। মাহি কহিন, শোন প্লিজ। আদিল ডাক দিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সে হাজার চেষ্টা করেও তাকে থামাতে পারল না। দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন তার মাথার ভেতর গেঁথে গেল।
আদিল হতাশ হয়ে বিছানায় বসে পড়লেও দুহাত দিয়ে মাথা চেপে ধরল। ধুর, ওর বাপের কথা টানতে গেলাম কেন? মায়া মানুষ সত্যিই ভালো না। কথা না বুঝে দিলকে তাল বানিয়ে চলে গেল। আদিল নিজেই নিজের উপর প্রচণ্ড ক্ষিপ্ত। তোকে একটু মোটা বলেছে তাতে কি হয়েছে? এখন যে কতদিন তোকে বউ ছাড়া থাকতে হবে কে জানে। কিছুক্ষণ চুপ করে বসে থাকলো, তারপর দ্রুত দরজার দিকে এগিয়ে যেতে যেতে লাগলো। যেভাবেই হোক তাকে ফিরিয়ে আনতেই হবে। অয়ন বেলকনিতে বসে আছে, সামনে খোলা ল্যাপটপ। স্ক্রিনের আলো তার মুখে পড়ছে, কানে হেডফোন গুঁজে কিছু একটা গভীর মনোযোগ দিয়ে করছে। তার মুখে আজ কোনো কোমলতা নেই, বরং এক ধরনের কঠোরতা, অচেনা এক ছায়া। ঠিক তখনই আহির ঘুম ভেঙে গেল। সে ধীরে চোখ খুলে পাশ ফিরে তাকালো, কিন্তু পাশে অয়ন নেই। মুহূর্তেই তার বুক ধক করে উঠল। কিছুক্ষণ আগেও তো ছিল, তাহলে এখন কোথায় গেল? ভেতরে এক অজানা ভয় মাথাচাড়া দিয়ে উঠল। সে ধীরে ধীরে উঠে বসলো, তারপর বিছানা থেকে নেমে এলো। রুমের চারপাশে তাকালো, কিন্তু কেউ নেই। ঠিক তখনই তার চোখে পড়ল বেলকনির দিকে কারো ছায়া। আহি থেমে গেল, তার পা যেন জমে গেল মেঝেতে। কিছুক্ষণ স্থির থেকে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সেদিকে। যতই কাছে যাচ্ছে ততই অয়নের কিছু কিছু কথা তার কানে ভেসে আসতে। সে আর সামনে গেল না, বেলকনির দরজার আড়ালে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে অয়ন কারোর সাথে কথা বলছে। আহি গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছে অয়ন কার সাথে কথা বলছে এত রাতে। হঠাৎ অয়ন গর্জে উঠল, জাস্ট শাট আপ! পালিয়ে গেছে মানে কি? মিনিস্টারের সাথে ওর ছেলেকেও আমার চাই। অনেক কষ্টে এই কুত্তার বাচ্চাদের খুঁজে পেয়েছি। যদি আজ পালিয়ে যাই তাহলে তোদের আজই শেষ রাত। আগামীকাল সূর্য ওঠার আগেই তোদের পৃথিবী ছাড়তে হবে। জবাই করে ফেলবো যদি ওই জারকের বাচ্চাকে খুঁজে বের করতে না পারি। এই কথাগুলো শুনে আহির শরীর অবশ হয়ে গেল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, গা শিরশির করছে। সে আগেই সন্দেহ করেছিল অয়ন কিছু একটা লুকাচ্ছে, কিন্তু সেটা এতটা ভয়ঙ্কর হতে পারে তা সে কল্পনাও করেনি। তার কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। অয়ন আবারও গর্জন তোলে, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, আমার দুজনকেই চাই। আমার মেয়েগুলো ভালো নেই, ওরা অপেক্ষা করছে ওদের বাবা ওই পাপিষ্ঠদের শাস্তি দেবে। আহি বরফের মতো জমে গেল। অয়নের মেয়ে আছে, এটা কিভাবে সম্ভব? তাহলে সে কে? তার সাথে এতদিন যা ছিল সেটা কি? মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, কিন্তু কোনো উত্তর নেই। অয়ন কখনো কিছু বলেনি। এই মানুষটা আসলে কে? সে কি করছে? কার সাথে জড়িত? আহির বুকের ভেতর ভয় আর কৌতূহল একসাথে লড়াই করছে। কিন্তু এবার সে ঠিক করলো সে সব জানবে, নিজেই জানবে যে করেই হোক। ঠিক তখনই অয়ন আবার ধীর গলায় বলল, 5 মিনিট ওয়েট কর, ওই জারকের বাচ্চাদের আজ রাতে পৃথিবী থেকে ওদের অস্তিত্ব মুছে ফেলবো। এই কথাটা শুনে আহির বুক ধড়ফড় করে উঠল। সে আর এক সেকেন্ডও দাঁড়াতে পারল না, দ্রুত পায়ে পিছিয়ে এলো। প্রায় দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করে নিল, যেন সে কিছুই জানে না, কিছুই শোনেনি। কিন্তু তার বুকের ভেতর তখনও ঝড় বয়ে যাচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, হাত কাঁপছে। তার মনের ভেতর একটা কথাই ঘুরছে, অয়ন আসলে কে? অয়ন ধীরে ধীরে ল্যাপটপটা বন্ধ করলো, হেডফোন খুলে ঠিক জায়গায় রেখে একবার গভীর নিঃশ্বাস নিল। তার মুখে তখনও সেই কঠোরতার ছাপ লেগে আছে, কিন্তু রুমের ভেতরে পা রাখতেই সে অভিব্যক্তি বদলে গেল। নরম হয়ে এলো তার চোখ। ধীরে ধীরে সে এগিয়ে গেল আহির দিকে। বিছানায় শুয়ে থাকা আহিকে দেখে এক মুহূর্তে থমকে দাঁড়ালো। মেয়েটা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, এমনটাই মনে হচ্ছে। অয়ন খুব আস্তে করে বসে পড়ল তার পাশে, তারপর ঝুঁকে গিয়ে আহির কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। একবার দুবার, তারপর যেন নিজেকে থামাতে পারল না। আহির সারা মুখে একের পর এক কোমল চুমুতে ভরিয়ে দিল। হঠাৎ স্পর্শে আহির শরীর কেঁপে উঠল। অয়ন থেমে গেল। সে ভাবল ঘুমের ঘোরেই হয়তো নড়ে চড়ে উঠেছে। আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিল। তার স্পর্শে যেন এক অদ্ভুত মায়া মিশে আছে। তারপর খুব নিচু স্বরে নিজের মনে বিড়বিড় করে বলল, পাখি, আর একটা রাত অপেক্ষা কর। কাল থেকেই তুই তোর আগের অয়ন ভাইকে ফিরে পাবি, যে তোকে সারাদিন বিরক্ত করে, তোর আশেপাশে ঘুরে বেড়ায়। কালই তোকে সব সত্য বলে দেব। কথাগুলো বলে অয়ন উঠে দাঁড়ালো, আর এক মুহূর্ত দাঁড়ালো না। ধীরে ধীরে দরজা খুলে কক্ষ ত্যাগ করলো। দরজা বন্ধ হওয়ার ক্ষীণ শব্দটা শোনা মাত্রই আহি চোখ খুলে ফেললো। তার চোখে ঘুমের লেশমাত্র নেই, বরং সেখানে জমে আছে ভয়। সে উঠে বসলো, কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হঠাৎ দ্রুত নড়ে চড়ে উঠল। আলমারি থেকে একটা শাড়ি টেনে নিয়ে দৌড়ে বেলকনিতে চলে গেল। তার হাত কাঁপছে, তবুও সে থামছে না। দ্রুত শাড়িটা শক্ত করে গ্রিলের সাথে বেঁধে নিল। একবার নিচে তাকালো, রাত গভীর, কিন্তু চারিদিক হালকা মৃদু আলো জ্বলে আছে। ধীরে ধীরে শাড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো সে।
তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, হাত কাঁপছে, তবুও থামল না। নিচে নেমে আসতেই দূরে অয়নের গাড়ি দেখতে পেল। 1 সেকেন্ডও দেরি না করে সে দ্রুত এগিয়ে গেল, গাড়ির পেছনে গিয়ে নিঃশব্দে শুয়ে পড়ল। নিজেকে আড়াল করে ফেলল। আজ সে অয়নের পিছু নেবে, আজ সে সব সত্য জেনে ছাড়বে। আর এই অন্ধকার, এই ধোঁয়াশার মধ্যে আর থাকতে চায় না সে। সে বুঝে গেছে অয়ন তাকে কিছুই বলবে না। এই ভাবনাটা তার বুকের ভেতর কষ্ট হয়ে বিঁধছে। তবু আজ তাকে যেতে হবেই। তাছাড়া ইদানিং তার শরীরও ভালো যাচ্ছে না, খেতে ইচ্ছে করে না, মাঝে মাঝে বমি বমি লাগে, কিন্তু এসব নিয়ে কেউ তেমন খেয়াল করেনি। এমনকি সে নিজেও কাউকে কিছু বলেনি। আজও শরীরটা ভালো লাগছে না, মাথা ঘুরছে হালকা, বুকটা কেমন করছে। তবুও সে নিজেকে থামালো না। আজ নিজের কথা ভাবার সময় না। আজ তাকে সত্য জানতে হবে, যত কষ্টই হোক, যে মূল্যই দিতে হোক। আজকে রাতেই সব উত্তর খুঁজে বের করবে আহি। অয়ন তড়িঘড়ি হয়ে নিজের পার্সোনাল গাড়িতে উঠে বসলো। ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। তার লাল টুকটুকে মুখে রাগের ছাপ এখনো স্পষ্ট। প্রায় আধা ঘন্টা পরে সে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়। গাড়ি থেকে বিদ্যুৎ গতিতে নেমে সে সরাসরি একটি অন্ধকার রুমের দিকে ধাওয়ায়। ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে তার ঠোঁটের কোণে বাঁকা বিদ্রুপমূলক হাসি ফুটে উঠল। ধীরে ধীরে সে এগিয়ে এলো বরাদ্দকৃত চেয়ারে, পা উপর তুলে বসল। তার মুখোমুখি হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে এই শহরের মিনিস্টার এবং তার ছেলে রাহাত। মিনিস্টার ভয়কে সামলে রাখার চেষ্টা করলেও রাহাতের মুখে ভয়ের কোনো ছাপ নেই। অয়ন হঠাৎ ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে ধীরে ধীরে আওড়ায়, বা মিনিস্টার বা, আপনার তারিফ না করে পারছি না। সামান্য এটুকু দম নিয়ে এত বড় শহর চালাতে এসেছেন, আর নগণ্য একজন ডক্টরকে ভয় পেয়ে ছেলেকে সঙ্গে নিয়ে ইঁদুরের গর্তে লুকিয়ে পড়লেন। আর ভেবেছিলেন আমি খুঁজে পাবো না আপনাদের। স্যাডলি মনে হয় আপনি ভুলে গেছেন আমি আদনান শেখ অয়ন, যাকে কেউ আঘাত করলে তাকে বন্ধু বানিয়ে বুকে টেনে নেয়, কিন্তু তার প্রিয় মানুষদের দিকে একবারও ভুলে তাকালে তাদের অবস্থা হয় করুণতার চেয়েও করুণ। আর আপনি তো শুধু আমার প্রিয় মানুষ নয়, আমার কলিজায় হাত দিয়েছেন। সো আপনি কিভাবে ভেবেছিলেন এত সহজে আপনাকে ছেড়ে দিব? মিনিস্টার অবাক হয়ে তাকিয়ে রইল। সে নিজেও বুঝতে পারছে না অয়ন কিভাবে তাদের ডেরা খুঁজে পেয়েছে। এই জায়গায় অস্তিত্ব জানে কেবল হাতে গোনা কয়েকজন। ভয়ের কণ্ঠে কাঁপতে কাঁপতে সে বলল, তুমি কিভাবে জানলে আমরা কোথায় ছিলাম? অয়ন হঠাৎ হেসে উঠল পাগলের মতো হাসি। হাসির প্রতিধ্বনি রাহাতের রাগে মাথা ফেটে যাচ্ছে। রাহাত চিৎকার করে ওঠে, ওই কুত্তার বাচ্চা, কেন আমাদের এখানে নিয়ে এসেছিস? অয়নের চোখে তখন এক অদ্ভুত শীতলতা, মুখে তখন সেই বাঁকা বিদ্রুপমূলক হাসি। তার কথা শেষ হতে না হতে অয়ন ঝটপট নাক বরাবর শক্ত ঘুষি মারে রাহাতের। ক্ষণের মধ্যেই রাহাতের নাক দিয়ে কলকলিয়ে রক্ত ঝরতে শুরু করে। এই দৃশ্য দেখে মিনিস্টার মুহূর্তে স্তম্ভিত হয়ে যায়। সে যা কখনো দেখেনি আজ তাই দেখছে। নিজের ছেলের সামান্য জ্বর হলেও সে পাগল হয়ে যেত, আর আজ তার চোখের সামনেই কেউ তার ছেলের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে। হঠাৎ মিনিস্টার ক্ষিপ্ত কণ্ঠে গর্জে ওঠে, কুত্তার বাচ্চা, তুই কোন সাহসে আমার ছেলের শরীরে আঘাত করলি? তোকে আমি জ্যান্ত কবর দেব। সঙ্গে সঙ্গে অয়ন তার প্রতিক্রিয়া দেখাতে ছাড়েনি। রিভলভার দ্রুত তুলে মিনিস্টারের হাতের তালুতে ঠেকিয়ে শ্যুট করলেও শ্যুটের শব্দে পুরো ঘর কেঁপে ওঠে। দেয়াল এবং আসবাবের প্রতিটি কোণে শিহরণ ছড়িয়ে পড়ে। রাহাত চিৎকার করে ওঠে, এটা কি করলি? ড্যাড, তুমি ঠিক আছো তো? ড্যাড, কথা বলো প্লিজ। মিনিস্টার ব্যথায় কুঁকড়ে পড়ে। তার বিকৃত কাঁপতে কাঁপতে মুখের অভিব্যক্তি দেখে অয়নের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। অয়ন ধীরে ধীরে তার দিকে ঝুঁকে ফিসফিসিয়ে আওড়ায়, আপনার গালে থাপ্পড় দেওয়ার সাহস আমার নেই, তবে আপনার বুকে হাজারখানেক শ্যুট করার ক্ষমতা আমার আছে। সব বাড়াবাড়ি করার কোনো বৃথা চেষ্টা করবেন না। তারপর অয়ন দ্রুত রাহাতের গালে একের পর এক কয়েকটি থাপ্পড় বসিয়ে হুঙ্কার তুলে চিৎকার করে, শুয়োরের বাচ্চা, তোর সাহস হয় কিভাবে আমাকে কুত্তার বাচ্চা বলিস? তুই কুত্তার বাচ্চা, আমি নই। তোকে কুত্তার বাচ্চা বললেও কুত্তার নামের অসম্মান হবে। নইলে তোর মতো সাওয়া ফুলের মতো বাচ্চা মেয়েদের কেন কষ্ট দেবে?